বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা 2018 সালের 5ই ডিসেম্বর থার্ড শিফটে আসা একটি প্রশ্নের সমস্ত অঙ্কের সমাধান দেখে নেব। এই প্রশ্নের পিডিএফ এবং চাকরি পরীক্ষার অন্যান্য বিষয় ও পিডিএফ সংক্রান্ত তথ্যের জন্য তোমরা www.bengali-man4u.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেশন শুরু করার আগে আর একটা কথা বলে রাখি, যারা বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংরেজির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা আমার অপর একটি ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল সাবস্ক্রাইব করে রাখতে পারো। লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে দিয়েছে a + 1/a = 8 হলে a³ + 1/a³ এর মান কত। দেখো, আমরা সাধারণত জানি a + 1/a এটার মান যদি k হয়, এখানে যেমন r দেওয়া আছে, যদি k হয় তাহলে a³ + 1/a³ এর মান হবে, যেহেতু কিউব করেছো তাই এটার কিউব করবে -3k। কেন মাইনাস হচ্ছে আমি দেখাচ্ছি, কিন্তু পরীক্ষার সময় তোমাকে এটা মনে রাখতে হবে a + 1/a এর ভ্যালু k হলে a³ + 1/a³ এর ভ্যালু হবে k³ - 3k। এখানে k মানে কি, যদি কম্পেয়ার করি a + 1/a = 8 আছে, তাহলে k এর ভ্যালু যদি 8 বসাই তাহলে এটা হবে 8 এর কিউব -3 × 8। 8 এর কিউব মানে হচ্ছে 512 এবং তার থেকে 24 মাইনাস করলে 488 উত্তর হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। এবার কেন k³ - 3k একটু দেখে রাখো। দেখো, a + 1/a এর ভ্যালু হচ্ছে 8, তোমাকে a³ + 1/a³ এর মান বার করতে দিয়েছে। a³ + 1/a³, এটা যদি a আর 1/a কে যদি b মনে করো তাহলে এটা a³ + b³ এর ফর্মুলা পড়ে। a³ + b³ এর ফর্মুলা হচ্ছে a + b হোল কিউব -3 × a × b, a + b। এই a কেটে যাবে। দেখো, a + 1/a এর মান যদি আমি k মনে করি তাহলে a + 1/a এর জায়গায় k বসালে এটা হয়ে যাবে k³ -3, a + 1/a এর মান k বসালে দেখো যে ফর্মুলাটার কথা বলা হয়েছিল এইখানে, সেটাই এখানে আসে। তাই আমি ভাববো a + 1/a এর মান যদি k দেয়া থাকে তাহলে a³ + 1/a³ এর মান k³ - 3k হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন। 2 প্রশ্নে বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 29 এবং 1015। যদি একটি সংখ্যা 145 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? আমরা সবাই জানি গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটো, মানে একটা সংখ্যা ইন্টু আর একটা সংখ্যা। এখানে একটা সংখ্যা দেয়া আছে 145, আমি আর একটা সংখ্যা যাই না, এইটা বার করতে হবে। গসাগু দেয়া আছে 29, লসাগু দেয়া আছে 1015। এটা যদি আমি কাটি, এইখান থেকে 29কে 5 দিয়ে কাটলে 145, 5 দিয়ে এটাকে কাটলে 203, অর্থাৎ আর একটা সংখ্যা হচ্ছে 203, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন। 3 প্রশ্নে বলেছে একটি রম্বসের ক্ষেত্রের পরিমাণ 324 বর্গ সেমি এবং তার তির্যকের একটির দৈর্ঘ্য হলো 36 সেমি। রম্বসের প্রতিটি প্রান্ত কতটা লম্বা? ক্ষেত্রের পরিমাপ বলতে ক্ষেত্রফল দেওয়া আছে 324 বর্গ সেমি, তির্যকের একটা দৈর্ঘ্য মানে কর্ণের দৈর্ঘ্য, দুটো কর্ণের মধ্যে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 36 সেমি। বলেছে রম্বসের প্রতিটা প্রান্ত মানে প্রতিটা বাহুর মাপ কত। বোঝা গেছে? দেখো, একটা রম্বসের ক্ষেত্রে, এইটা একটা রম্বস, এইটাকে ওরা বলছে তির্যক মানে কর্ণটাকে, আর প্রান্ত মানে এই বাহুটাকে প্রান্ত বলছে। রম্বসের ক্ষেত্রে এই যে কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে কি, এই কর্ণগুলো এই মাপটা সমান এই মাপটা হবে এবং এর এইটা, অর্থাৎ এইরা পরস্পর সমদ্বিখণ্ড সমান দুভাগ হবে। এইটা যা মাপ হবে এইটা মাপও তাই হবে, এইটার মাপ যা হবে এইটার মাপও তাই হবে, আর এইটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হবে। বোঝা গেছে? এবার একটা জিনিস দেখো, এই যে রম্বসটা যখন কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলো, এর ফলে যে 4টে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ তৈরি হলো, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা, এই একটা আর এইটা একটা,
এই চারটে ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল সমান হবে, চারটে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। এই টোটালটার ক্ষেত্রফল কত? 324। টোটাল রম্বসের ক্ষেত্রফল 324 দেওয়া আছে। আমি বলছি এই টোটাল রম্বসের মধ্যে চারটে ত্রিভুজ আছে যাদের ক্ষেত্রফল সমান, তাহলে এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 324কে 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ 81 বর্গ সেমি। আমি যদি এই ট্রায়াঙ্গেলটার কথা বিবেচনা করি, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল 81 হবে, সবগুলোরই 81 81 করে। বোঝা গেছে? তাহলে এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, আমি এই ট্রায়াঙ্গেলটা এইখানে আঁকছি, এই ট্রায়াঙ্গেলটা আমি এখানে আঁকার চেষ্টা করছি। এটা 90 ডিগ্রি ছিল, এই একটা বাহু, আর এইটা হচ্ছে এইটা। বোঝা গেছে? এবারে দেখো এই ট্রায়াঙ্গেলটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 81। এবার মনে করো এখানে দিয়েছে একটা তির্যকের দৈর্ঘ্য 36। মনে করো এই যে টোটাল কর্ণটা আছে এর টোটাল দৈর্ঘ্য যদি 36 হয়, এটা এইখানে সমদ্বিখণ্ডিত হয়েছে, মানে এইটা হবে 18 আর বাদ বাকিটা হবে 18। আমি শুধু এইটাকে নিচ্ছি 18, এই মাপটাকে আমি এইটা মনে করছি, এটা 18। আমি এই কর্ণের টোটাল দৈর্ঘ্য জানি না, কিন্তু জানি এটা যদি এক্স হয় তাহলে এইটুকুনিও এক্স হবে, কেন? সমান দুভাগে ভাগ করে। তাহলে এইটা যদি এক্স হয়, আমি এই মাপটাকে এখানে লিখছি। তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ এলো। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু এক একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল আমি কত বলেছি? 81। তাহলে আমি বলতে পারি এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল হচ্ছে 81। যদি এটা কাটি তাহলে এক্সের মান আসবে 9। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ আমি এক্স এটাকে মুছে দিয়ে এখানে আমি এখন 9 লিখে রাখলাম। এবার দেখো এইটা হচ্ছে এক্স অর্থাৎ 9, এইটা 18, এইটা 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে অতিভুজ অর্থাৎ বাহুর মাপ, যেটা ওরা প্রান্ত বলেছে। অর্থাৎ আমার এক্ষেত্রে বাহু মানে হচ্ছে এই অতিভুজের মানটাকে বার করতে হবে। আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। সেখান থেকে এইখানে যে অতিভুজ বেরোবে সেটাই হচ্ছে এই রম্বসের প্রান্তের দৈর্ঘ্য। বোঝা গেছে? তাহলে আমি যদি বলি এই রম্বসের প্রান্ত যেটা অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 9 স্কোয়ার মানে 81, 18 স্কোয়ার মানে 324, দুটোকে যদি যোগ করো হবে 405। তাহলে অতিভুজের স্কোয়ার যদি 405 হয়, তাহলে অতিভুজের ভ্যালু হবে √405। √405 যদি করো 9√5 বেরোবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। এটা হচ্ছে 81 গুণিতক 5, 81 রুট মানে 9, আর রুটের ভেতর 5 থেকে যাবে। তাহলে 9√5 যেটা অতিভুজ সেটাই কিন্তু এই বাহুর দৈর্ঘ্য যেটা চেয়েছে, তাহলে উত্তর হবে 9√5 সেন্টিমিটার। বোঝা গেছে? পরের প্রশ্ন 4 প্রশ্নে বলেছে এল কে জি এর মধ্যে 3900 টাকা ভাগ করে দেওয়া হলো, তাদের প্রাপ্ত অর্থের অনুপাত 1:2 1:3 1:4, কে কত পাবে? খুব সোজা প্রশ্ন, আশা করি সবাই পারবে। এল কে জি অনুপাত দেওয়া আছে 1:2 1:3 1:4। এটাকে গোটা অনুপাতে পরিণত করো, ভগ্নাংশে দেওয়া আছে, তার জন্য কি করবে? 2 3 4-এর লসাগু বার করো, সেটা হচ্ছে 12। 12 দিয়ে সব ভগ্নাংশগুলোকে গুণ করো। 12 দিয়ে 1:2-কে গুণ করলে হবে 6, 12 দিয়ে 1:3-কে গুণ করলে হবে 4, এবং 12 দিয়ে 1:4-কে গুণ করলে হবে 3। অর্থাৎ এল কে জে এর মধ্যে 6:4:3 অনুপাতে টাকা ভাগ করতে হবে। মানে এল যদি 6 টাকা পায়, কে পাবে 4 টাকা, জে পাবে 3 টাকা। তাহলে তিনজনে মিলে পাবে 6 আর 4 10, 3 13 টাকা। তিনজনে মিলে পাবে 13, কিন্তু বলেছে তিনজনে মিলে পাচ্ছে 3900 টাকা। তাহলে আমি যেটা বলছি 13, ওরা সেটা বলছে 3900 টাকা। তাহলে একের ভ্যালু কত? 3 13 39, অর্থাৎ 300 টাকা। একের ভ্যালু যদি 300 টাকা হয়, বলেছে কে কত পাবে? কে মাঝখানে আছে, মাঝখানে 4 আছে, অর্থাৎ 4-এর ভ্যালু কত তোমায় বার করতে হবে। একের ভ্যালু 300 হলে 4-এর ভ্যালু 1200 টাকা, অর্থাৎ কে পাবে 1200 টাকা, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 5 প্রশ্নে বলেছে টাইপ 1 শ্রমিকরা টাইপ 2 শ্রমিকের 2.5 গুণ করতে পারে। 30 জন টাইপ 1 কর্মী 4 দিনের মধ্যে একটি কাজ করতে পারেন। 6 জন টাইপ 1 এবং 10 জন টাইপ 2 শ্রমিকের একই কাজ করতে কতদিন সময় লাগবে? টাইপ 1 এবং টাইপ 2 শ্রমিকের কথা বলা হয়েছে। টাইপ 1 শ্রমিকরা টাইপ 2 শ্রমিকের 2.5 গুণ কাজ করতে পারে। অর্থাৎ টাইপ 2 যদি এক কাজ করে, টাইপ 1 করবে তার 2.5 গুণ, অর্থাৎ 2.5। যদি দশমিক তুলি
এটা হবে 5/d, 5 দিয়ে কাটো, এইটা বোঝা গেছে। অর্থাৎ এই যে রেশিওটা বেরোলো এটা কিন্তু দক্ষতার রেশিও, মানে টাইপ 1-এর কর্মীরা যদি প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে তাহলে টাইপ 2-এর প্রত্যেকটা কর্মী প্রতিদিন 2 ইউনিট করে কাজ করবে। রেশিওটা দক্ষতার রেশিও। এবারে বলেছে 30 জন টাইপ 1 কর্মী 4 দিনের মধ্যে একটা কাজ করতে পারে। দেখো এক একজন টাইপ 1 কর্মী প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে, তাহলে 30 জন টাইপ 1 কর্মী প্রতিদিন 30 × 5 ইউনিট কাজ করবে। প্রতিদিন যদি এই কাজটা করে 4 দিনে কতটা কাজ করবে, এটাকে আরও 4 দিয়ে গুণ করব। বোঝা গেছে 30 জন টাইপ 1 কর্মী 4 দিনের মধ্যে কাজ করছে। টাইপ 1 কর্মীরা প্রতিদিন 5 ইউনিট করে এক একজন কাজ করে। 30 জন, একজন যদি 5 ইউনিট করে 30 জন করবে 30 × 5 ইউনিট প্রতিদিন। একদিনে যদি এই কাজটা হয় 4 দিনে হবে, 4 দিয়ে গুণ করব। 4 দিনে কাজটা শেষ করলো মানে 4 দিনে এই টোটাল কাজটা হলো। টোটাল কাজটা কত? 600 ইউনিট। বোঝা গেছে। তাহলে যে কাজটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে সেই কাজটা হচ্ছে 600 ইউনিটের কাজ। এবারে বলেছে 6 জন টাইপ 1 এবং 10 জন টাইপ 2 শ্রমিক ওই কাজটা অর্থাৎ এই 600 ইউনিট কাজটা কত দিনে করবে। দেখো 6 জন টাইপ 1 কর্মী, এক একজন টাইপ 1 কর্মী প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে, তাহলে 6 জন টাইপ 1 কর্মী প্রতিদিন 5 × 6 ইউনিট কাজ করবে। প্লাস টাইপ 2-এর 10 জন কর্মী আছে, টাইপ 2-এর কর্মীগুলো প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, তাহলে 10 জন টাইপ 2-এর কর্মী প্রতিদিন কতটা করে কাজ করবে, এইটা। তাহলে টাইপ 1-এর কর্মী 5 × 6 = 30 এবং টাইপ 2-এর কর্মী 10 × 2 = 20, অর্থাৎ প্রতিদিন 50 ইউনিট করে কাজ করছে প্রতিদিন। বোঝা গেছে। এখানে 30 এর এখানে 20। ওদের টাইপ 1-এর 6 জন এবং টাইপ 2-এর 10 জন প্রতিদিন 50 ইউনিট করে কাজ করছে। মোট কাজ 600। প্রতিদিন যদি 50 ইউনিট করে কাজ হয় তাহলে কত সময় লাগবে সেটাই প্রশ্নে চেয়েছিল, যেটা উত্তর হচ্ছে অপশান নাম্বার 2। বোঝা গেছে। পরের প্রশ্ন 6-এর প্রশ্নে বলেছে sin x + cos x = √6 × sin x হলে tan x এর মান কত। খুব সোজা। যারা প্রথম এই ভিডিওটা দেখছো তাদের বলবো ত্রিকোণমিতির বেসিক থেকে বেশ কিছু ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, পারলে সেগুলো একবার দেখে নিও, তাহলে দেখবে এই জাতীয় অঙ্কগুলো কোনো সমস্যা হবে না। দেখো সাইন আর কস ট্যান চেয়েছে, আমরা জানি ট্যান এক্স মানে হচ্ছে সাইন x/cos x, অর্থাৎ সাইন এক্সের মানকে কস এক্সের মান দিয়ে ভাগ করলে ট্যান এক্সের মান পাওয়া যায়। আবার আমরা জানি কট এক্স মানে হচ্ছে ট্যান এক্সের উল্টো। বোঝা গেছে। ট্যান এক্সের মান যা হবে কট এক্সের মান তার উল্টো, অথবা কট এক্সের মান যা হবে ট্যান এক্সের মান তার উল্টো। এখানে দুটো জিনিসই কাজে লাগবে। দেখো আমি যদি এই বামপক্ষ আর ডানপক্ষ যেটা আছে যদি সাইন এক্স দিয়ে ভাগ করে দিই কী হবে, আমি এখানেও সাইন এক্স দিয়ে ভাগ করলাম, এখানেও সাইন এক্স দিয়ে ভাগ করলাম, এখানেও সাইন এক্স দিয়ে ভাগ করে দিলাম। যদি ভাগ করি এই জায়গাটা হবে 1, সাইন x/sin x কেটে গিয়ে হবে 1। cos/sin মানে হচ্ছে cot x। কেন? দেখো আমি এই সময় বলেছিলাম sin x/cos x মানে হচ্ছে tan x, ট্যানের উল্টো cot, ট্যানের উল্টো যদি cot হয় ট্যানের উল্টো এখানে কত হবে, cos/sin হবে। বোঝা গেছে। তাই cos/sin মানে আমি cot x লিখলাম। এখানে sin কাটলে শুধুমাত্র √6 থাকছে, তাহলে cot x এর ভ্যালু কত হবে, √6 - 1। চেয়েছে ট্যান এক্সের মান, আমি লিখলাম ট্যান এক্স। দেখো কটের উল্টো হচ্ছে ট্যান, তাহলে কটের উল্টো যদি ট্যান হয় আমি তাহলে এই মানটার উল্টো কত হবে, 1/√6 - 1। উল্টো মানে হচ্ছে রেসিপ্রোকাল। কোনো একটা সংখ্যা যদি 2 থাকে নিচে 1 আছে, এখানে পুরো সংখ্যাটা আছে মানে নিচে একটা 1 আছে, এর উল্টো মানে হচ্ছে 1/√6 - 1। এটাকে করণ নিরসন করে দিতে পারো, কেন উত্তর দেখো ওইভাবেই চেয়েছে। তাহলে করণ নিরসন করলে দেখো এরকম √6 - 1 আছে, আমি উল্টো সাইন দিয়ে গুণ করব আর উপরে গুণ করব √6 + 1। দেখো যদি খেয়াল করো এই উপরে ক্যালকুলেশানটা থেকে যাবে, নিচে a - b a + b a² - b² সূত্রে ফেললে কাটছে না, আর √6 উপরে থাকছে, একটাই অপশানে √6 উপরে আছে, তাই আমি এইটাকে উত্তর বলবো। বোঝা গেছে। উপরে √6 + 1 আছে যেটা এই অপশানেই আছে, আর কোথাও নেই। এটা ক্যালকুলেশন করো, এটাই উত্তর বেরোবে, কিন্তু করার দরকার নেই, যেখানে মনে হবে তুমি উত্তর করতে পারছো সেখানেই শেষ করে দেবে। পরের প্রশ্ন
7 প্রশ্নে বলেছে একটি সমবাহু বহুভুজের অভ্যন্তরে কোণের যোগফল 1440 ডিগ্রি। সমবাহু বহুভুজে কতগুলি কর্ণ আছে? দেখো, কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, যদি বাহু সংখ্যা n হয় তাহলে অভ্যন্তরে কোণের সমষ্টি, অভ্যন্তরস্থ কোণের সমষ্টি, সেটার ফর্মুলা তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা হচ্ছে কোণের সমষ্টি, ভিতরে যতগুলো কোণ আছে। এবং কর্ণ যেটা এখানে চেয়েছে, কর্ণের ফর্মুলা হচ্ছে n ইন্টু n-3/2। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে বহুভুজটার কথা বলা হয়েছে সেই বহুভুজের বাহু সংখ্যা কত, বাহু সংখ্যা কত n, অর্থাৎ n এর মান বার করা। n এর মান বেরিয়ে গেলে আমি যদি এখানে n এর মানটা বসিয়ে দিই তাহলে কর্ণের মান পাবো, যেটা উত্তরে চেয়েছে। কোণের সমষ্টি ওরা দিয়েছে 1440 ডিগ্রি। আমরা জানি কোণের সমষ্টির ফর্মুলা n-2 ইন্টু 180। প্রশ্নে বলা আছে 1440 ডিগ্রি। এটা কত দিয়ে কাটাকুটি যাবে? 8 দিয়ে। তাহলে n এর ভ্যালু কত হবে? n-2 সমান যদি 8 হয় তাহলে n এর ভ্যালু 8 + 2 সমান 10। n এর ভ্যালু 10 হলে কর্ণের মান কত হবে? এখানে বসিয়ে দাও 10 গুণিতক 10 - 3 মানে 7/2, অর্থাৎ কর্ণের সংখ্যা 35, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 8 প্রশ্নে বলেছে 15 জন মানুষ 24 দিনের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করতে পারেন। 24 জনের প্রত্যেকে প্রথম গোষ্ঠীর মতোই শুধুমাত্র অর্ধেক দক্ষ একটি প্রাচীরের 4/5 সম্পন্ন করবে কত দিনে? দেখো, একটা প্রাচীরের 4/5 মানে প্রাচীরটা যদি টোটাল 5 হয় তার মধ্যে 4 কতটা এরা করবে, এই তো প্রশ্ন দিয়েছে। আমরা একটা সূত্র জানি, m1 t1 d1 ইত্যাদি যা আছে সব উপরে গুণ হয়ে বসবে, নিচে শুধু কাজটা বসবে। এরকম সেকেন্ড লাইনের ডাটাগুলোকে 2 দিয়ে লেখা হয়। 1 মানে হচ্ছে প্রথম লাইনের ডাটা, আর 2 মানে হচ্ছে দ্বিতীয় লাইনের ডাটা। এখানে w মানে কাজ, w1 মানে প্রথম লাইনে কি কাজ দিয়েছে, আর w2 মানে দ্বিতীয় লাইনে কি কাজ দিয়েছে। অর্থাৎ এই অঙ্কগুলোর ক্ষেত্রে শুধুমাত্র প্রথম লাইনে যদি কোনো কাজের কথা বলে সেটা নিচে বসবে, এবং দ্বিতীয় লাইনে যদি কোনো কাজের কথা বলে সেটা দ্বিতীয় লাইনে নিচে বসবে। বাদবাকি সব গুণ করে করে উপরে বসাবো। 15 জন মানুষ এটা কাজ না, তাই উপরে বসালাম। প্রথম লাইনটা এই পর্যন্ত আছে। 24 দিন আমি উপরে বসালাম। একটা প্রাচীর নির্মাণ করতে পারে, আমি বলেছি প্রাচীরটা দেখো টোটাল 5, তাই না? 4/5 সম্পন্ন করছে মানে আমি ধরে নেবো যে প্রাচীরটা হচ্ছে 5, তার মধ্যে 4 করবে এরা। তাহলে কাজ কতটা হলো? এক্ষেত্রে কাজ হচ্ছে টোটাল 5, বোঝা গেছে? আমি বলেছি কাজটা বসবে নিচে, বোঝা গেছে কি? 4/5 প্রাচীরের 4/5 সম্পন্ন করবে এরা, মানে টোটাল প্রাচীর যদি 5 হয় তাহলে এরা এই 24 জন করবে 4। তাহলে 15 জন মানুষ 24 দিনের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করছে, মানে আমি বলবো 15 জন মানুষ 24 দিনে এই 5 প্রাচীরটা তৈরি করছে। এবার বলেছে 24 জনের পরের লাইন, তাই আমি এখানে সমান চিহ্ন দিয়ে দ্বিতীয় লাইনে এলাম। 24 জন প্রথম গোষ্ঠীর মধ্যে শুধুমাত্র অর্ধেক দক্ষ। এবার যেই দক্ষতার প্রশ্ন দিয়েছে, আমি বলেছি কাজ বাদ দিয়ে সব উপরে গুণ হবে। তাহলে প্রথম লাইনে যেহেতু কিছু বলা ছিল না, তাই আমি এখানে সবার দক্ষতা এক এক করে মনে করলাম। দ্বিতীয় লাইনে বলেছে 24 জনের মধ্যে প্রথম গোষ্ঠীর মধ্যেই শুধুমাত্র অর্ধেক দক্ষ। এখানে দক্ষতা সবার কিছু বলেনি বলে 1 ধরেছি। এখানে অর্ধেক দক্ষ, তাই হাফ দিয়ে গুণ করলাম। বলেছে কত দিনে কাজ করবে, কতটা কাজ করবে, 4/5, অর্থাৎ 5-এর মধ্যে 4 কাজ করবে। এরা যদি 5 কাজ করে তাহলে এরা করবে 4। এই 4/5টাকে এইভাবে ভেঙে নাও, ক্যালকুলেশনের সুবিধা হবে, বোঝা গেছে? আরে হাফ করতে এলো, আমি বলেছি প্রথম লাইনে যা ডাটা থাকবে সব উপরে বসবে, বা দ্বিতীয় লাইনে যা ডাটা থাকবে সব উপরে বসবে, শুধুমাত্র কাজগুলো নিচে বসবে। এখানে যেহেতু দক্ষতার প্রশ্ন অর্ধেক দক্ষ বলেছে, তাই এখানে হাফ গুণ করলাম। আমি এখানে বোঝানোর সুবিধার জন্য বলেছি যে এরার প্রত্যেকের দক্ষতা হচ্ছে 1, তাহলে এদের প্রত্যেকের দক্ষতা হচ্ছে হাফ। শুধুমাত্র কাজটা 5 প্রাচীর এরা করেছে, 4 প্রাচীর এরা করবে। জাস্ট কাটাকুটি করো, এইখানে জিজ্ঞাসা চিহ্ন কোনটা, কত দিনে কাজটা করবে, অর্থাৎ উত্তরটা এখান থেকে বেরোবে। এটা 12 দুগুণে 24, 3 4-এ 12, 3 8-এ 24 এবং 3 5-এ 15, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু হচ্ছে 3 8-এ 24 দিন, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্নে দিয়েছে নিচের প্রদত্ত
কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়? 8 দ্বারা বিভাজ্য নয় এটা, তাই উত্তর হবে এইটা। আমরা জানি 8 দ্বারা বিভাজ্যতার সিস্টেম হচ্ছে শেষ 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ করা যাবে। এর শেষ 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ করে দেখো, 28টে 64, 3 6 36কে 8 দিয়ে আর ভাগ করা যায় না, তার মানে এই পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ করা যাবে না। 11 প্রশ্নে বলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে 10 ইনিংসে সচিন তেন্ডুলকর 38, 70, 48, 34, 42, 55, 63, 46, 54 এবং 44 রান করেছেন। মধ্যমার গড় বিচ্যুতি নির্ণয় করুন। দেখো মধ্যমা বা মিডিয়ান এটা কি করে বার করে? ফার্স্ট এটা বার করব, এটা মিডিয়ান, কিন্তু এটা চাইনি। মধ্যমার গড় বিচ্যুতি মানে মিডিয়ান বা মধ্যমা যেটা বেরোবে সেই মধ্যমা থেকে এই রানগুলো ডিফারেন্স বার করতে হবে। মধ্যমা বার করব, মধ্যমা বার করার পর বলেছে বিচ্যুতি। বিচ্যুতি মানে হচ্ছে ডেভিয়েশনটা। মধ্যমার সঙ্গে এই যে সংখ্যাগুলো সব আছে এরা কতটা বড় বা ছোট, প্লাস মাইনাস না, জাস্ট ডিফারেন্সটা বার করব। যে ডিফারেন্সগুলো আসবে তাদেরকে যোগ করব, যোগ করে 10টা ইনিংস আছে 10 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হবে গড় বিচ্যুতি। বোঝা গেছে? এবার মিডিয়ান বা মধ্যমা কী করে নির্ণয় করে? যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যা যদি n হয় তাহলে n+1/2 তম সংখ্যাটা হবে মিডিয়ান। কিন্তু যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে তোমাকে ছোট থেকে বড় হিসেবে আগে সাজাতে হবে। ছোট থেকে বড় হিসেবে সংখ্যাগুলো সাজাবো, সাজানোর পরে আমি যতগুলো সংখ্যা পাবো সেই সংখ্যাটা অর্থাৎ n+1/2 এততম সংখ্যাটাই হবে ওর মিডিয়ান। বুঝে গেছে? আগে ছোট থেকে বড় এই সংখ্যাগুলোকে সাজিয়ে নাও। এদের মধ্যে একটু খেয়াল করে ছোট থেকে বড় আমি যদি সাজাই তাহলে সংখ্যাগুলো এরকম পাবো। প্রথমে 34, তারপরে 38, তারপরে 42, 44, 46, 48, 54, 55, 63 এবং 70। ছোটো থেকে বড় সাজিয়ে নিলাম, এটা সাজানো হয়ে গেল। এবার মিডিয়ান হচ্ছে n+1/2 তম। n মানে হচ্ছে কতগুলি ইনিংস আছে? 10টা। তাহলে মিডিয়ান হবে 10 + 1/2, 10 + 1/2 অর্থাৎ 11/2 মানে 5.5 তম টার্মটা হবে মিডিয়ান। 5.5 তম মানে কি? এদিক থেকে 5টা বাদ দাও আর এদিক থেকে 5টা বাদ দাও, বাদ দিলাম। এই যে দেখো 5 5 10 আছে, এই দুটো সংখ্যার মাঝখানের সংখ্যাটা হবে মিডিয়ান, অথবা এটা প্লাস এটা বাই 2 করলে যেটা হবে সেটা হবে মিডিয়ান। বোঝা গেছে? এই সংখ্যাটা প্লাস এই সংখ্যাটা 5.5 তম মানে 5তম আর 6তমর মাঝখানের সংখ্যাটা হচ্ছে 5.5তম, অর্থাৎ এই সংখ্যাটার এই সংখ্যাটার মাঝের সংখ্যাটা হবে মিডিয়ান। সেটা বার করার সিস্টেম হচ্ছে এইটা প্লাস এইটা বাই 2 করো, অথবা চোখে দেখো যে 46 আর 48-এর মাঝখানের সংখ্যা কোনটা হয়? আমরা সবাই জানি 46 আর 48-এর মাঝখানের সংখ্যা হয় 47। তাহলে এই যে সিরিজটা আছে এর মিডিয়ান হলো 47। মিডিয়ান বা মধ্যমা তোমাকে চাইনি, চেয়েছে মধ্যমার গড় বিচ্যুতি। আগে বিচ্যুতি বার করতে হবে অর্থাৎ ডেভিয়েশন, তারপরে গড় নির্ণয় করতে হবে। বিচ্যুতি কি করে নির্ণয় করব? এই যে এখানে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো থেকে এইগুলোর ডিফারেন্স বার করো, অর্থাৎ এই মিডিয়ান থেকে এইটা বাদ দাও, 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 ইত্যাদি বাদ দিয়ে দিয়ে যাও। বাদ দিয়ে দিয়ে গেলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেইগুলি হচ্ছে বিচ্যুতি। সেই বিচ্যুতিগুলোকে যোগ করো, যোগ করে গড় নির্ণয় করতে বলেছে। যেহেতু 10টা ইনিংস 10 দিয়ে ভাগ করো, সেটা গড় বেরোবে। বোঝা গেছে? তাহলে আমি দেখি 47 থেকে যদি 34 বাদ দাও কত হবে? 13। আমি জাস্ট ডিফারেন্স করছি, এইটা মিডিয়ান বেরিয়েছে, এর থেকে এই সংখ্যাগুলোর ডিফারেন্স বার করব। 47 থেকে 34 বাদ দিলে 13, প্লাস 47 থেকে 38 বাদ দিলে 9, 47 থেকে 42 বাদ দিলে 5, 47 থেকে 44 বাদ দিলে 3, 47 থেকে 46 বাদ দিলে 1, এটা মিডিয়ান বেরিয়ে গেছে, এটাকে ধরো না। 47 থেকে 38 বাদ দিলে 1, ডিফারেন্স, প্লাস মাইনাস না, জাস্ট ডিফারেন্স। 47 আর 54-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 7, 47 আর 55-র মধ্যে ডিফারেন্স 8,
47 আর 63-র মধ্যে 16 এবং 47 আর 70-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 23। এই যে এইগুলো বেরোলো এইগুলো হলো বিচ্যুতি বা ডেভিয়েশন, বিচ্যুতি বা ডেভিয়েশন, বোঝা গেছে? এইগুলো এখান থেকে বেরোলো, ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিডিয়ান। খেয়াল রেখো, এই বিচ্যুতিগুলো যেগুলো বেরোলো সেগুলোর গড় নির্ণয় করতে বলেছে। গড় মানে এখানে যতগুলি বিচ্যুতি লিখেছো অবশ্যই 10টা, গড় মানে সেই 10 দিয়ে ভাগ করতে হবে। এগুলো যদি যোগ করো, যোগফল আসছে 86/10, এটা 2 দিয়ে কাটলে 43/5, যেটা অপশান নাম্বার 4-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 12 প্রশ্নে দিয়েছে এর মান কত। আমরা জানি বদমাস সিস্টেমে প্রথমে ভাগ হয়, তারপর গুণ, তারপর যোগ, তারপরে বিয়োগ। প্রথমে ভাগ 144 ভাগ 4² মানে 16, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ। এটা যদি কাটো এটা হবে 6, এটা 6 9 54 9, তাহলে তারপরে গুণের কাজ হয়, 9-এর সঙ্গে 3 গুণ করলে 27, 27-এর সঙ্গে 3 যোগ করলে 30 হবে, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরের ক্যালেন্ডার 2008 সালের ক্যালেন্ডারের সাথে মিল আছে? রিপিটেশন অফ ক্যালেন্ডার মানে 2008 সালের ক্যালেন্ডার 1 জানুয়ারি থেকে নিয়ে 31 ডিসেম্বর পর্যন্ত যেরকম ছিল হুবহু সেই ক্যালেন্ডারটাই ছাপা হবে আবার কোন সালেতে। বোঝা গেছে? এটাই হচ্ছে রিপিটেশন অফ ক্যালেন্ডার অথবা ক্যালেন্ডারের সাথে মিল যেটাকে বলা হয়েছে। দেখো এক্ষেত্রে উত্তর হবে 2036 সাল, যেটা অপশান নাম্বার 1-তে আছে। কিভাবে করলাম? তোমাকে যে সালটা এখানে দেবে প্রথমে দেখতে হবে সেই সালটা লিপ ইয়ার না নন লিপ ইয়ার। আমি দেখছি 2008 সাল লিপ ইয়ার, কেন 4 দিয়ে ভাগ করা যায়। যদি এইটা লিপ ইয়ার থাকে, নন লিপ ইয়ার থাকলে কি হবে আমি বলবো। যদি এই সালটার সাথে মিল কোন সালের ক্যালেন্ডার আছে চায়, যে সালটার কথা বলা হয়েছে সেটা যদি লিপ ইয়ার হয় তাহলে সেই লিপ ইয়ার সালটার সঙ্গে 28 যোগ করে দিলে তোমার উত্তর আসবে, যদি এটা লিপ ইয়ার হয়। 2008 সাল যেহেতু লিপ ইয়ার তাই আমি 2008-এর সঙ্গে ডাইরেক্ট 28 যোগ করে দিয়ে উত্তর বললাম 2036 সাল, যেটা অপশান নাম্বার 1-তে আছে। এবার প্রশ্ন হচ্ছে যদি এটা 2008 সাল অর্থাৎ লিপ ইয়ার না দিয়ে নন লিপ ইয়ার দিত, যদি নন লিপ ইয়ার দিত তাহলে ওই নন লিপ ইয়ার সালটার সঙ্গে 11 যোগ করতাম। 11 যোগ করে এটা আমি উত্তর তখনই বলবো যদি এটা লিপ ইয়ার না হয়, অর্থাৎ নন লিপ ইয়ার সাল আছে তার সঙ্গে 11 যোগ করব। এই যোগফলটা যদি লিপ ইয়ার হয়ে যায় তাহলে আমি এটাকে উত্তর বলবো না। তখন কি করতে হবে, ওই নন লিপ ইয়ার সালটার সঙ্গে আমাকে 6 যোগ করে আমি বলবো এটা হবে অ্যান্সার। যদি এটা 11 যোগ করে লিপ ইয়ার না এসে নন লিপ ইয়ার আসতো তাহলে আমি এটাকে উত্তর বলতাম, কিন্তু যোগ করার পরে যদি এটা লিপ ইয়ার চলে আসে তাহলে এইটাকে উত্তর না বলে আমি তখন বলবো নন লিপ ইয়ার সাল যেটা দিয়েছে তার সঙ্গে 6 যোগ করব। 6 কিন্তু আগে যোগ করতে যাব না, প্রথমে 11ই যোগ করব। যোগ করে যদি এটা নন লিপ ইয়ার আসে তাহলে এটা উত্তর বলবো। যদি এটা নন লিপ ইয়ার না এসে লিপ ইয়ার চলে আসে তখন আমি এটাকে উত্তর বলবো না, তখন বলবো যে নন লিপ ইয়ার সালটা দেয়া আছে তার সঙ্গে 6 যোগ করে উত্তর আসবে। এই যে উত্তরটা আসবে এটা অবশ্যই লিপ ইয়ার আসবে না। প্রশ্ন আসতে পারে এখানে লিপ ইয়ার আসার পর আবার এখানে লিপ ইয়ার আসবে কি না, আসবে না। বুঝেছ? একটা উদাহরণ নাও, যদি এটা 2008-এর বদলে 2005 দিত তাহলে আমি দেখছি 2005 নন লিপ ইয়ার, তখন আমি কি বলেছি যে সালটা আছে নন লিপ ইয়ার সাল তার সঙ্গে 11 যোগ করব। 2005-এর সঙ্গে যদি আমি 11 যোগ করতাম তাহলে 2016 হতো। আমি দেখব 2016টা লিপ ইয়ার বেরিয়ে গেল না নন লিপ ইয়ার বেরোলো। যদি এটা নন লিপ ইয়ার বেরিয়ে যায় তাহলে এটা উত্তর, কিন্তু 2016 লিপ ইয়ার, কেন 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। যাই এটা লিপ ইয়ার আমি এটাকে উত্তর নেব না, তখন আমি করব কি 2005-এর সঙ্গে 6 যোগ করব। যোগ করে আমি বলবো 2011 সাল, এটা হবে উত্তর। বোঝা গেছে? এই সংক্রান্ত একটা ভিডিও আছে দেখবে, রিপিটেশন অফ ক্যালেন্ডার, পারলে একবার ভিডিওটা দেখে নিও। পরের প্রশ্ন 14-এর প্রশ্নে বলেছে শঙ্কু এক্সের বক্রতলের ক্ষেত্রফল শঙ্কু ওয়াই-এর বক্রতলের ক্ষেত্রফলের 5 গুণ। শঙ্কু ওয়াই-এর তির্যক উচ্চতা শঙ্কু এক্সের তির্যক উচ্চতার 5 গুণ। শঙ্কু এক্সের ভূমির ক্ষেত্রফল এবং শঙ্কু ওয়াই-এর ভূমির ক্ষেত্রফলের অনুপাত কত? এইটা শঙ্কু এক্স মনে করো আর এইটা শঙ্কু ওয়াই।
শঙ্কু এক্সের রেডিয়াসটা আমি ছোট হাতের আর মনে করলাম, শঙ্কু ওয়াইয়ের রেডিয়াসটা এটাকে বড় হাতের আর মনে করো, আর এটাকে ছোট হাতের আর রেডিয়াসটা মনে করো। এইটা তির্যক উচ্চতা বলে, তোমরা সবাই জানো এটা তির্যক উচ্চতা, আর এইখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে লম্ব উচ্চতা। কি চেয়েছে? শঙ্কু এক্সের ভূমির ক্ষেত্রফল এবং শঙ্কু ওয়াইয়ের ভূমির ক্ষেত্রফলের অনুপাত। শঙ্কু এক্সের ভূমিটা কিরম দেখতে পাচ্ছ? বৃত্ত। তাহলে শঙ্কু এক্সের ভূমির ক্ষেত্রফল কী হবে? বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার, যেহেতু ওর আরটা বড় তাই আমি এটা এখানে লিখলাম। তাহলে শঙ্কু এক্সের ভূমির ক্ষেত্রফল পেলাম, অনুপাত চেয়েছে বাই শঙ্কু ওয়াইয়ের ভূমির ক্ষেত্রফল। শঙ্কু ওয়াইয়ের ভূমিটা দেখো বৃত্তাকার আছে, তাহলে শঙ্কু ওয়াইয়ের ভূমির ক্ষেত্রফলটাও হবে বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে সমান। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এর আর যেহেতু ছোট হাতের আর তাই আমি এটা লিখলাম। এই অনুপাতটা চেয়েছে, পাই পাই কাটবো, অর্থাৎ আমাকে বার করতে হবে বড় হাতের আর স্কোয়ার বাই ছোট হাতের আর স্কোয়ার, যেটা এখানে হবে, অর্থাৎ স্কোয়ার থাকতে হবে। বোঝা গেছে? কি কি ডাটা দিয়েছে একটু দেখে নেওয়া যাক। এখানে বলেছে শঙ্কু ওয়াইয়ের তির্যক উচ্চতা শঙ্কু এক্সের তির্যক উচ্চতার 5 গুণ। তির্যক উচ্চতা এটা, শঙ্কু এক্সের তির্যক উচ্চতা যদি 1 হয়, শঙ্কু ওয়াইয়ের তির্যক উচ্চতা শঙ্কু এক্সের তুলনায় 5 গুণ। শঙ্কু এক্সের যদি 1 ধরি তির্যক উচ্চতা, তাহলে শঙ্কু ওয়াইয়ের তির্যক উচ্চতা হবে 5 গুণ, অর্থাৎ 5। আমি লিখতে পারি এটা, এর তির্যক উচ্চতা যদি 1 হয়, এর তির্যক উচ্চতা 5। আর কি ডাটা দেওয়া আছে? শঙ্কু এক্সের বক্রতলের ক্ষেত্রফল শঙ্কু ওয়াইয়ের বক্রতলের ক্ষেত্রফলের 5 গুণ। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা, যেখানে এল মানে হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে বক্রতলের ক্ষেত্রফল শঙ্কু এক্সের ক্ষেত্রে কত হবে? শঙ্কু এক্সের বক্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল। এল মানে কত আছে? 1। শঙ্কু এক্সের বক্রতলের ক্ষেত্রফল কমা দেওয়া আছে মিন্স সমান শঙ্কু ওয়াইয়ের বক্রতলের 5 গুণ। 5 গুণ হবে কার? শঙ্কু ওয়াইয়ের বক্রতলের ক্ষেত্রফলের। শঙ্কু ওয়াইয়ের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা একই, পাই আর এল। পাই আর মানে এখানে ছোট হাতের আর এল মানে আছে 5। বোঝা গেছে? শঙ্কু এক্সের বক্রতলের ক্ষেত্রফল শঙ্কু ওয়াইয়ের বক্রতলের ক্ষেত্রফলের 5 গুণ। এবারে এখান থেকে পাই পাই কেটে দাও, তাহলে আমি বড় হাতের আর বাই ছোট হাতের আর এই মানটা কত পাবো? 25/1। তাহলে বড় হাতের আর স্কোয়ার বাই ছোট হাতের আর স্কোয়ার, অর্থাৎ আমি এদিকে স্কোয়ার করে দিলাম, তাহলে আমাকে এইদিকেও স্কোয়ার করতে হবে। 25 স্কোয়ার মানে হচ্ছে 25 25 625, 1 স্কোয়ার মানে 1। বোঝা গেছে কি? আর বাই আর এর মান হচ্ছে 25/1, তাহলে আমি বলতে পারি আর বাই ছোটো হাতে আর স্কোয়ার সমান 25/1 স্কোয়ার। আমি এটাকে জাস্ট এইভাবে লিখলাম, 25 স্কোয়ার 625, 1 স্কোয়ার 1। কেন? আমাকে বার করতে হবে এইটাই, আর স্কোয়ার বাই আর স্কোয়ার। বোঝা গেছে? ভূমির ক্ষেত্রফল বাই ভূমির ক্ষেত্রফল। তাহলে উত্তর হলো 625/1, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন। পরের প্রশ্নে দিয়েছে রাত 10:15:18 ঘড়ির ঘন্টার এবং মিনিটের হাত দ্বারা তৈরি ছোট কোণটির মাপ কত? যাদের ধৈর্য কম তারা এই অঙ্কটাকে স্কিপ করো। কিন্তু জেনে রেখো, এরকম অঙ্ক কিন্তু আমি বেশ কিছু শিফটের মধ্যে দেখেছি, তাই এই অঙ্কটা ভালো করে দেখো। এই অঙ্ক সাধারণত আমি যে বইগুলোর কথা জানি সেই সব বইতে এই অঙ্ক কোনো জায়গাতে নেই। সেই জন্য সিস্টেমটাকে শিখতে হবে। প্রথমে একটু বড় মনে হবে, কিন্তু সিস্টেম যদি তুমি জেনে যাও অঙ্কটা করতে কিন্তু তোমার অ্যাভারেজ টাইমে কিন্তু লাগবে। দেখো, আমি প্রথমে বলি যে কি জিনিসটা মনে রাখতে হবে যাতে করে অঙ্কটা তুমি কিভাবে করতে পারে, তারপর কিভাবে ওইগুলো এলো আমি একটু ডিটেলসে বলবো। তাই বলছি যাদের ধৈর্য কম তারা এটাকে স্কিপ করো। 10:15:18 ঘড়ির ঘন্টার এবং মিনিটের হাত দ্বারা তৈরি ছোট কোণটার মাপ। দেখো, আমরা নর্মালি যে সমস্ত অঙ্ক করে এসেছি বইতে, বিভিন্ন বইতে দেখবে শুধু দেয়া থাকে যে 10:15 ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোণ কতটা হয়েছে, কিন্তু সেখানে সেকেন্ডের কোনো উচ্চবাচ্চা করা থাকেনি। এই প্রশ্নগুলো এই জিনিসটাই এখানে দিয়েছে। আমি যেরকম নর্মাল জানি, ক্লকের অঙ্কের যদি ভিডিও আমার দেখে থাকো, মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডের মধ্যে কোণের যে পরিমাপ তার জন্য আমি একটা ফর্মুলা দিয়েছিলাম। আমি প্রথমে সেটা অ্যাপ্লাই করব,
তারপরে তোমাকে বলছি অঙ্কটা কি করতে হবে। দেখো, যদি ঘন্টার কাঁটাকে আমি এইচ এবং মিনিটের কাঁটাকে এম দিয়ে ডিনোট করি, তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের মান হবে 60H মাইনাস 11m/2। এটা হবে উৎপন্ন কোণ ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে। এখানেও তাই চেয়েছে, কিন্তু এটা মান পুট করার পর এটা উত্তর হবে না, কারণ এখানে সেকেন্ডও আছে। বোঝা গেছে? তাহলে ঘন্টার কাঁটা আছে 10-এ, দেখতে পাচ্ছ, আর মিনিটের কাঁটা আছে 15-এ, অর্থাৎ এইচের ভ্যালু হচ্ছে 10 আর এমের ভ্যালু 15। আমি যদি এইখানে বসাই 60 গুণিতক 10 মাইনাস 11 গুণিতক 15/2, 600 থেকে 15 ইন্টু 11 165 মাইনাস করবে, হবে 435। 435কে 2 দিয়ে যদি ভাগ করো 217.5 ডিগ্রি বেরোবে। এটা হচ্ছে ঘন্টার মিনিটের কাঁটার মধ্যে কোণ, দুটো কোণ উৎপন্ন, একটা বড় কোণ, একটা ছোট কোণ। বড় কোণ বলতে কি বুঝবো? 180 ডিগ্রির থেকে বড় হলেই তাকে আমি বড় কোণ বলবো, আর ছোট কোণ মানে 180 থেকে কম হলে তাকে আমি ছোট কোণ বলবো। এখানে ছোট কোণের মাপ চেয়েছে, দেখতে পাচ্ছ। যেহেতু এটা 180 ডিগ্রির থেকে বড়, তার মানে এটা হলো বড় কোণের মান। তাহলে ছোট কোণটার মান কত হবে? ছোট কোণটার মান বার করতে গেলে 360 ডিগ্রি থেকে বড় কোণটাকে মাইনাস করবে। বোঝা গেছে? 360 ডিগ্রি, বৃত্তের পুরো কোণটার মান 360 ডিগ্রি তোমরা জানো, তাই 360 ডিগ্রি থেকে বড় কোণ মাইনাস করলে ছোট কোণটা বেরোবে। এটা ছোট কোণ না চেয়ে যদি বড় কোণ চাইতো, তাহলে আমি এইটাকে নিয়েই অঙ্কটা করতাম, কিন্তু যেহেতু ছোট কোণ চেয়েছে তাই আমি প্রথমে ছোট কোণটা বার করে নেব। 360 থেকে 217.5 বাদ দিলে 142.5 ডিগ্রি হবে। অঙ্কটা যদি রাত 10টা 15-এ ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে ছোট কোণটার মাপ চাইতো, এইটা উত্তর হতো। কিন্তু দেখো, এইটা উত্তরের মধ্যে অপশানের মধ্যে নেই। তার কারণ কি? 18 সেকেন্ডের জন্য একটু সমস্যা হবে। কিরম ব্যাপার দেখো, এবারে আমি বলি। এই মনে করো একটা ঘড়ি আছে, 10টা 15-এ মনে করো ছোটো কাঁটাটা এখানে থাকে, বড় কাঁটাটা এইখানে থাকে, এইটা। এবার 18 সেকেন্ড মানে সেকেন্ডের কাঁটাটা মনে করো এইখানে চলে এসছে। এবারে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, আমি যেটা করে দেখাবো কেন এলো, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 সেকেন্ডের জন্য, খেয়াল রাখো ভালো করে, 1 সেকেন্ডের জন্য মিনিটের কাঁটা, 1 সেকেন্ডের জন্য মিনিটের কাঁটা 1/10 ডিগ্রি যায়, এবং 1 সেকেন্ডের জন্য ঘন্টার কাঁটা 1/120 ডিগ্রি যায়। এটা আমি দেখাবো কি করে এলো। আপাতত তুমি মনে রাখো যে 1 সেকেন্ডের জন্য মিনিটের কাঁটা 1/10 ডিগ্রি যায় এবং 1 সেকেন্ডের জন্য ঘন্টার কাঁটা 1/120 ডিগ্রি যায়। বোঝা গেছে? 10টা 15-এ ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে ছোট কোণ আমি 142.5 ডিগ্রি বার করেছি, যদি সেকেন্ডের প্রশ্ন না থাকে। যাই সেকেন্ড দিচ্ছে 18 সেকেন্ড। দেখো 18 সেকেন্ড যখন হবে কি হয়, সেকেন্ডের কাঁটা যখন একটু একটু করে যায় তখন মিনিটের কাঁটা কিন্তু একটু একটু করে এগোয়। তাহলে 18 সেকেন্ড এগোনোর ফলে সেকেন্ডের কাঁটাটা মিনিটের কাঁটাটা কতটা এগিয়ে গেল সেটাও দেখতে হবে। আমি দেখছি 1 সেকেন্ডের জন্য মিনিটের কাঁটা 1/10 ডিগ্রি যায়, তাহলে 18 সেকেন্ডের জন্য মিনিটের কাঁটা কত যাবে? এটাকে 18 দিয়ে গুণ করেছি, তাই এটাকেও 18 দিয়ে গুণ করলে 1.8 ডিগ্রি এগিয়ে যাবে। অর্থাৎ প্রথমে কোণ ছিল 142.5 ডিগ্রি, তারপরে কি হচ্ছে, মিনিটের কাঁটা আরও এগিয়ে যাচ্ছে। কেন? তখন সেকেন্ডের কাঁটা 18 সেকেন্ডে চলে গেছে। 18 সেকেন্ডের জন্য মিনিটের কাঁটা আরও অতিরিক্ত 1.8 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে গেছে। বোঝা গেছে? কিন্তু মিনিটের কাঁটা যাই এগিয়ে গেল, তখন ঘন্টার কাঁটাও কিন্তু একটু এদিকে ঘুরে যাবে, ঘন্টার কাঁটাও একটু এগিয়ে যাবে। ঘন্টার কাঁটা কী হয়, প্রতি 1 সেকেন্ডের জন্য 1/120 ডিগ্রি এগিয়ে যায়। ঘন্টার কাঁটা 1 সেকেন্ডের জন্য 1/120 ডিগ্রি যদি এগিয়ে যায়, তাহলে এই 18 সেকেন্ড যেটা সেকেন্ডের কাঁটা দেওয়া আছে তার জন্য ঘন্টার কাঁটা কতটা এগোবে? 18কে 120 দিয়ে ভাগ করব। 18কে 120 দিয়ে যদি ভাগ করি, এটা বেরোবে 0.15 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে দেখো, মিনিটের কাঁটা যখন এইখানে চলে এসছে তখন অ্যাঙ্গেলটা বাড়লো, কিন্তু ঘন্টার কাঁটা আবার তো এই দিকে যাই চলে আসবে, তখন কিন্তু অ্যাঙ্গেলটা কমে যাবে। মিনিটের কাঁটা যাই এদিকে গেল, প্রথমে অ্যাঙ্গেল ছিল এইটা,
তারপরে অ্যাঙ্গেলটা মিনিটের কাঁটা এই দিকে চলে আসার পরে একটু বেড়ে গেল মনে হলো, তাই আমি এখানে যোগ করলাম। কিন্তু মিনিটের কাঁটা যায় নিচের দিকে নামবে, তখন ঘন্টার কাঁটা আবার এই দিকে চলে যাবে, তাই তোমাকে এখানে মাইনাস করতে হলো। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার মিনিটের কাঁটার সংখ্যাটা যোগ করবে, আর ঘন্টার ক্ষেত্রে যতটা তোমার ডেভিয়েশন হচ্ছে কত 0.15 ডিগ্রি সেটাকে মাইনাস করবে। এই যে ক্যালকুলেশনটা যোগ বিয়োগ যদি করো 144.15 ডিগ্রি উত্তর আসবে। বোঝা গেছে? এবার এইখানে এই যে জিনিসটা আমি দেখালাম, 1 সেকেন্ডের জন্য মিনিটের কাঁটার 1/10 ডিগ্রি ডেভিয়েশন হয়, আর 1 সেকেন্ডের জন্য ঘন্টার কাঁটার 1/120 ডিগ্রি ডেভিয়েশন হয়, এটা কেন সেটা একবার দেখে নেব। তার আগে আমি আরেকবার এটাকে একটু জিস্ট করে দিই যে পরীক্ষার সময় তোমরা কি করবে। প্রথম কাজ হচ্ছে ঘন্টার মিনিটের মধ্যে কতটা কোণ উৎপন্ন হচ্ছে এটা থেকে বার করো। যদি বড় কোণ চাই এটা নিয়েই ক্যালকুলেশন করব, যদি ছোট কোণ চাই দেখব এটা যদি 180-র উপর হয় তাহলে 360 থেকে মাইনাস করে আমি বলবো এটা হচ্ছে ছোট কোণ। এরপরে আমি কি করব, এরপরে মিনিটের কাঁটা যেটা আছে, এরপরে মিনিটের কাঁটা যে ঘরটায় আছে সেই মিনিটের কাঁটার জন্য দেখছো এই যে সেকেন্ডের কাঁটা যেটা আছে 18-র ঘরে, তার সঙ্গে 1/10 গুণ করব। গুণ করলে সেটা মিনিটের ডেভিয়েশন হবে, সেটা প্লাস হবে। 18-র সঙ্গে আমি 1/120 গুণ করব, যেটা হবে সেটা মাইনাস করব, সেটা ঘন্টার কাঁটার ডেভিয়েশন হবে, এবং টোটালটা যোগ বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে তোমার উত্তর। কি করে এলো একটু দেখে নাও। দেখো ঘন্টার কাঁটা আমরা জানি কি, একটা ঘন্টার কাঁটা এই যে টোটালটা মনে করো একটা ঘড়ি, এই মনে করো ঘন্টার কাঁটাটা টোটাল 12 পাক মানে 12 ঘন্টায় কিন্তু 1 পাক দেয়। ভালো করে খেয়াল করো, 12 ঘন্টায় 1 পাক দেয়। 12 ঘন্টায় 1 পাক দেয় মানে এই 1 পাকে অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি ঘন্টার কাঁটার ক্ষেত্রে 12 ঘন্টায় 1 পাক যায় মানে 360 ডিগ্রি যায়। 1 ঘন্টায় কতটা যাবে, 12 দিয়ে ভাগ করো 30 ডিগ্রি, তাহলে ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় 30 ডিগ্রি করে যায়। এবারে 1 ঘন্টা মানে যদি সেকেন্ডে পরিণত করো তাহলে 3600 সেকেন্ডে আসবে। 3600 সেকেন্ডে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল ডেভিয়েশন হয় তাহলে 1 সেকেন্ডে কত হবে, 30/3600। 30/3600 মানে হচ্ছে 1/120 ডিগ্রি, যেটা আমি বলেছিলাম। তাহলে ঘন্টার কাঁটার ক্ষেত্রে সেকেন্ডের কাঁটা যেটা আছে তার সঙ্গে 1/120 দিয়ে গুণ করতে হবে, যেটা আমি করেছিলাম। এখানে 18 ছিল, তাই 18 দিয়ে 1/120 গুণ করব। ঘন্টার ডেভিয়েশনটা মাইনাস হয়। এবার মিনিটের ক্ষেত্রে দেখে নাও, মিনিটের কাঁটা 60 মিনিটে 1 পাক খায়। তাহলে আমি মিনিটের কাঁটার ক্ষেত্রে বলতে পারি 60 মিনিটে মিনিটের কাঁটাটা 1 পাক যায় মানে 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কত যাবে, 6 ডিগ্রি। 1 মিনিট মানে কত, 7 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে যদি 6 ডিগ্রি হয়, 1 সেকেন্ডে ডেভিয়েশন কত হবে, 6/60 ডিগ্রি অর্থাৎ 1/10 ডিগ্রি। এই জিনিসটাই আমি মনে রাখতে বলছি, পরীক্ষার সময় এত করা যাবে না। তোমাদের শুধু দুটো টার্ম মনে রাখতে হবে, মিনিটের কাঁটা 1 সেকেন্ডের ডেভিয়েশনের জন্য 1/10 ডিগ্রি যায়, এবং ঘন্টার কাঁটা 1 সেকেন্ডের ডেভিয়েশনের জন্য 1/120 ডিগ্রি যায়। পরীক্ষার সময় সেকেন্ডের ঘরের যে কাঁটাটা থাকবে, যেমন এখানে 18 আছে, আমি এটাকেও 18 দিয়ে গুণ করব, এটাকেও 18 দিয়ে গুণ করব। মিনিটের যেটা বেরোবে সেটা প্লাস হবে, আর ঘন্টার যেটা বেরোবে সেটা মাইনাস হবে। এই ফর্মুলাটা থেকে যেটা বেরোবে তার সঙ্গে। বোঝা গেছে? পরের প্রশ্ন 16 প্রশ্নে বলেছে একটি পরীক্ষায় পাস করার জন্য 38% নম্বর অর্জন করতে হবে। যদি সর্বাধিক নম্বর 750 হয়, পরীক্ষায় পাস করার জন্য কত নম্বর অর্জন করতে হবে? 750-এর মধ্যে 38% পেলে পাস করবে। 38% মানে 38/100, জাস্ট কাটাকুটি করো। 19কে 15 দিয়ে গুণ করতে হবে, বেরোবে 285, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 17 প্রশ্নে বলেছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণবর্গ নয়, এটা উত্তর হবে। কেন এটা বলতে পারছি, দেখো যে কোনো পূর্ণবর্গ সংখ্যা আমি যদি বার করি, যেমন মনে করো 1, তার স্কোয়ার কত হবে, 1-এর স্কোয়ার হচ্ছে 1, 2-এর স্কোয়ার কত 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64 এবং 9-এর স্কোয়ার 81। দেখো এইখানে এইগুলো তো পূর্ণবর্গ। পূর্ণবর্গ যখন হবে তাদের একক স্থানে কি কি সংখ্যা থাকবে, 1, 4, 9 অথবা 6 অথবা 5, 6, 9, 4 অথবা 1। একক স্থানে
এইগুলো থাকলে তবেই আমি তাদেরকে পূর্ণবর্গ বলতে পারবো। কিন্তু এর একক স্থানে 7 আছে, এমন কোনো পূর্ণবর্গ সংখ্যা দেখাতে পারবে না যার একক স্থানে 7 থাকে। দেখো 4 হতে পারে, 9 হতে পারে, 5 হতে পারে। তাই তুমি এই একক স্থানের উপর বেস করে বলবে যে 7 যেহেতু কোনো পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে নেই, তাই এটা উত্তর। এবারে এক্ষুনি প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে এরকম 7 যদি আরও দুটো অপশানে থাকে, ক্যালকুলেশন করতে হবে। যেভাবে পূর্ণবর্গ সংখ্যা রুট যেভাবে করে সেভাবে বার করে দেখবে কোনটা আসবে না, সিম্পল, বোঝা গেছে। তবে সাধারণত চাকরি পরীক্ষায় তোমার যেটা ইনস্ট্যান্ট মনে আসে সবগুলোই যদি 7 থাকে, এরকম দেওয়া হয় না। তোমাকে দেখা হয় যে তুমি কতটা যা করছো অঙ্ক তার অ্যাপ্লিকেশানটা কত ফাস্ট করতে পারছো। তোমাকে যদি তাদের সঙ্গে যদি তোমার শত্রুতা থাকে তাহলে তোমার চাকরি দেবে কেন? তারাও চাইছে তুমি চাকরি পাও, কিন্তু তোমার দেখা যায় যে উপস্থিত বুদ্ধি কতটা আছে যার জন্য তুমি অন্য সবার থেকে তাড়াতাড়ি অঙ্কটা করে বেরিয়ে যেতে পারো। পরের প্রশ্ন 18 প্রশ্নে বলেছে 18% লোকসান ও 17% মুনাফার মধ্যে পার্থক্য হলো 63। উল্লেখিত বস্তুটির ক্রয়মূল্য কত? 17% মুনাফা বলে প্লাস চিহ্ন দিলাম, 18% লোকসান তাই মাইনাস চিহ্ন দিলাম। বলেছে এদের মধ্যে পার্থক্য অর্থাৎ বিয়োগ 63, এদের মধ্যে পার্থক্য 63 দিয়েছে। 17 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 17 আর 18 যোগ করলে হবে 35%। 35%-এর ভ্যালু হচ্ছে 63। এটাকে যে আমি 7 দিয়ে কাটি, 5%-এর ভ্যালু হবে 9, 7 দিয়ে কাটলাম। বলেছে ক্রয়মূল্য মানে 100%, এটাকে 20 দিয়ে গুণ করলে 100% আসে, তাই এটাকে 20 দিয়ে গুণ করে 180 আসবে ক্রয়মূল্য, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 19-এর প্রশ্নে একটা সরল করতে দিয়েছে। দেখো এইগুলো মৌলিক সংখ্যায় ভেঙে নেবে, যতটা ছোট সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যায় ভাঙা যায় তাতে করে ভাঙবে, ক্যালকুলেশনের সুবিধা হবে। যেমন এখানে 25^3 আছে, আমি 25কে যদি ভাঙতাম 5 স্কোয়ার লিখতাম, গুণিতক উপরে 3/2 আছে, গুণিতক 243। দেখো 3^5 মানে হচ্ছে 243, আর উপরে পাওয়ারে 3/5 আছে, এটা বাই আছে, তাই আমি এখানে লিখলাম 16। দেখো 2^4 মানে হচ্ছে 16, উপরে 5/4 গুণ আছে, গুণিতক 8, 2-এর কিউব মানে 8, আর উপরে 4/3 গুণ আছে। জাস্ট এগুলোকে কাটলে 5 কিউব মানে 125, 3-এর কিউব মানে 27, 2^5 মানে 32, আর 2^4 মানে 16। এটাকে কাটাকুটি করতে হবে। কাটাকুটি করে উত্তর যদি করতে চাও চাকরি পরীক্ষায় চাকরি বেরিয়ে যাবে। যদি একটু ধৈর্য ধরে দেখো, উপরের ফিগারগুলো দেখো, 3310, 3375, 3360 এবং 3372 আছে, তাই তো। জাস্ট এদের ইউনিট প্লেসটা একটু গুণ করো তো, 5 7 35। যখন এই পুরোটাকে গুণ করবে তখন এদের ইউনিট প্লেস গুণ করলে কত হবে? 5 7 35, অর্থাৎ শেষ ডিজিটটা 5 হবে। উপরে কোন সংখ্যা শেষ ডিজিট 5 আছে? শুধুমাত্র এই সংখ্যাটা শেষ ডিজিট 5 আছে, তাই এটা হবে উত্তর। বোঝা গেছে, পুরো ক্যালকুলেশন করার দরকার নেই। পরের প্রশ্ন 20 প্রশ্নে বলেছে মার্ক 4.5 ঘন্টায় 260 কিমি রাস্তা অতিক্রম করেছিল। 70 কিমি/আওয়ার গতিবেগে ট্রেনে বা 48 কিমি/আওয়ার গতিবেগে বাসে, অথবা পরিবহন ব্যবস্থার দুটি ধাপের সমন্বয় তিনি কতটা সময় বাসে অতিক্রম করেছিলেন? দেখো ট্রেনে গতিবেগ হচ্ছে 70 কিমি/ঘন্টা, বাসে 48 কিমি/ঘন্টা। অ্যাভারেজ গতিবেগ কত? 4.5 ঘন্টায় যদি 260 যায় তাহলে 1 ঘন্টায় কতটা যাবে সেটাকেই বলা হবে অ্যাভারেজ গতিবেগ। বোঝা গেছে। এখান থেকে যদি আমি অ্যালিগেশন প্রসেস এটাকে অ্যাপ্লাই করব, দশমিক যদি এখান থেকে তুলো তাহলে এখানে একটা শূন্য দিলাম। এবার কী হবে, এই ভগ্নাংশ নিয়ে ক্যালকুলেশন করা অসুবিধে, তাই এটাকে গোটা সংখ্যায় পরিণত করো। কি করবে? 45 দিয়ে সবাইকে গুণ করো। 70কে 45 দিয়ে গুণ করলে বেরোবে 3150, 48কে 45 দিয়ে গুণ করলে বেরোবে 2160, আর 45কে 2600/45 দিয়ে গুণ করলে বেরোবে 2600। অ্যালিগেশন প্রসেসে এই ক্রস বিয়োগ করলে পাবো 550, আর এই ক্রস বিয়োগ করলে পাবো 440। তাহলে ট্রেন আর বাসের এই যে রেশিওটা বেরোলো 4:5, 11 দিয়ে কাটো, 4:5, এই রেশিওটা হবে টাইমের রেশিও। খেয়াল রেখো, এখানে স্পিডের রেশিও থাকলে এই রেশিওটা সবসময় টাইমের রেশিও বেরোয়। অর্থাৎ ট্রেনে যদি 4 ইউনিট সময় লাগে, বাসে লেগেছে 5 ইউনিট সময়,
10 আর 12 মিলিয়ে মোট 4 আর 5 9 ইউনিট সময় লেগেছে, কিন্তু ওরা বলেছে মোট সময় লেগেছে 4.5 ঘন্টা। তাহলে 9 ইউনিটের ভ্যালু যদি 4.5 ঘন্টা হয়, 1 ইউনিটের ভ্যালু হবে 0.5 ঘন্টা। বলেছে বাসে কতটা সময় অতিক্রম করেছিল, বাসে 5 ইউনিট সময় অতিক্রম করেছে, তাহলে 5 ইউনিটের ভ্যালু হবে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে 2 ঘন্টা 30 মিনিট, যেটা অপশান নাম্বার 2-তে আছে। কি করে? 2.5 ঘন্টা মানে 2 ঘন্টা প্লাস 0.5 ঘন্টা, 0.5 মানে 5/10, এটাকে কাটলে হাফ ঘন্টা, 2 ঘন্টা প্লাস হাফ ঘন্টা, 1/2 ঘন্টা মানে 30 মিনিট জানি, তাই উত্তর হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। পরের প্রশ্ন 21 প্রশ্নে বলেছে একটি কার্পেট 5 মিটার দীর্ঘ এবং 1.2 মিটার প্রশস্ত, এর পাশে 30 সেমি প্রশস্ত প্রিন্ট করা বর্ডার আছে, প্রতি বর্গমিটার 225 টাকা করে খরচ হলে বর্ডার প্রিন্ট করতে কত টাকা খরচ পড়বে। আয়তক্ষেত্রে যে অঙ্কগুলো আমি দেখিয়েছিলাম, যদি সেইটাকে তোমরা দেখে থাকো ভিডিওটা, দেখবে এই মনে করো একটা কার্পেট আছে যার দৈর্ঘ্য এল এর ভ্যালু হচ্ছে 5, প্রস্থ এর ভ্যালু হচ্ছে 1.2 এবং একটা বর্ডার আছে, বর্ডার ভিতর দিকে অবশ্যই থাকবে কার্পেটের, যদি টোটালটা কার্পেট হয় এটা বর্ডার আছে। বর্ডারটা 30 সেন্টিমিটার চওড়া বলেছে। 30 সেন্টিমিটার মানে হচ্ছে, আমি যদি চওড়াটাকে এক্স মনে করি, মানে এই যে চওড়াটা আছে এটা যদি এক্স মনে করি, এক্সের ভ্যালু হচ্ছে 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার। 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার, কারণ এগুলো সব মিটারে আছে আর এখানেও বর্গমিটারে দেওয়া আছে। এবারে দেখো এই যে জায়গাটা, এই টোটাল জায়গাটার ক্ষেত্রফল কত, তার ফর্মুলা হচ্ছে 2x ইন্টু এল প্লাস বি মাইনাস 2x। আয়তক্ষেত্রের যেমন বাগানের ভিতর দিকে রাস্তা আছে অথবা বাগানের বাইরের দিকে রাস্তা আছে, সেই রাস্তার ক্ষেত্রফল কত যে সূত্রে ফেলা হয়েছে, এখানেও তাই। বর্ডারটা যেহেতু ভিতর দিকে আছে, তাহলে ভিতর দিকে থাকলে শুধুমাত্র এই জায়গাটা মাইনাস করবে, এটা যদি বাইরের দিকে থাকে শুধু এই জায়গাটা প্লাস করবে, বাদবাকি যা আছে তাই থাকবে। এল মানে হচ্ছে কতটা দৈর্ঘ্য, বি মানে কতটা প্রস্থ এবং এক্স মানে হচ্ছে কতটা চওড়া। এখানে চওড়া 0.3 মিটার, তাহলে 2 ইন্টু 0.3, এল মানে হচ্ছে 5 মিটার, বি মানে 1.2 মাইনাস 2 ইন্টু এক্সের ভ্যালু 0.3, তাহলে এটা হচ্ছে 0.6। এখান থেকে 5 প্লাস 1.2 মানে 6.2, 6.2 থেকে 0.6 বাদ দিলে 5.6, তাহলে আমি এটা লিখতে পারি এখান থেকে 0.6 বেরিয়েছে আর এখান থেকে 5.6, 5.6 আর 0.6 যদি তুমি গুণ করো 3.36 আসবে, এটা মিটার স্কোয়ার। অর্থাৎ এই রাস্তাটার ক্ষেত্রফল বেরিয়ে গেল। বোঝা গেছে? এবার প্রতি বর্গমিটারে 225 টাকা করে খরচ, 1 বর্গমিটারে খরচ হচ্ছে 225 টাকা, ক্ষেত্রফল হচ্ছে 3.36, তাহলে তার জন্য খরচ কত হবে, এটা হবে উত্তর। 225কে 3.36 দিয়ে গুণ করো, 756 টাকা আসবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 22 প্রশ্নে মান নির্ণয় করতে বলেছে। প্রথমে ভাগের কাজ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। ভাগের কাজ মানে প্রথমে ভাগ হবে, 3 কিউব মানে 27 গুণিতক 6 প্লাস 3। বোঝা গেছে? এটা 6 দিয়ে কাটছে, 6 6 36, তারপরে গুণের কাজ ভাগের পরে, তাই 6 6 36 করলাম, প্লাস 3 করলে 39 আসে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন বলেছে 2/3 সাথে একটা ভগ্নাংশকে যোগ করলে পাওয়া গেল 5/4, ভগ্নাংশটার মান কত। তাহলে আলটিমেটলি আমি ভগ্নাংশটাকে এক্স মনে করেছি, 2/3 সঙ্গে এক্স যোগ করলে 5/4 হয়। জাস্ট এক্সের মান নির্ণয় করো, এক্স সমান 5/4 মাইনাস 2/3, এটাকে ক্যালকুলেশন করো, বেরোবে 7/12, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 24 প্রশ্নে বলেছে একটি পণ্য 16% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি 63 টাকা আরও বেশিতে বিক্রি করা হতো তাহলে 2% লাভ হতে পারত, পণ্যটির ক্রয়মূল্য কত। দেখো প্রথমে 16% ক্ষতি হচ্ছিল, পরে 2% লাভ হয়েছে, মানে যখন লাভ করব আগের 16% ক্ষতি সেটা তো হবেই না, উল্টে তার উপর আরও 2% লাভ হবে। অর্থাৎ একটা ক্ষতি একটা যদি লাভ দেয়া থাকে, আমি যদি বেশিতে বিক্রি করি তাহলে 16% ক্ষতিটা এটাও পুষিয়ে যাবে, প্লাস 2% লাভ এটাও হাতে আসবে, অর্থাৎ মোট 16 প্লাস 2 18%তে আমাকে বিক্রি করতে হবে। সেটার ভ্যালু দিয়েছে 63 টাকা। কতটা বেশি করছো, আগে দেখো এইখানে 63 টাকা বেশি বলছে মানে কি, আগে 16% সেটাও পুষিয়ে যাবে, এখনকার 2% লাভ সেটাও পুষিয়ে যাবে, অর্থাৎ মোট আমাকে 18%-এ বিক্রি করতে হবে, যেটার ভ্যালু 63 দিয়েছে। হয়েছে?
তাহলে 18%-এর ভ্যালু 63 হলে 1%-এর ভ্যালু আসবে 63/18। আর বলেছে ক্রয় মূল্য অর্থাৎ 100%-এর ভ্যালু কত। 100%-এর ভ্যালু বার করো, 63 গুণিতক 100/18, 9 দিয়ে কাটলে অর্থাৎ 350 টাকা আসবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রদত্ত তথ্য সমন্বিত একটি পাই চার্টের মাধ্যমে সাইকেলের ভ্রমণ দেখানো কোণের পরিমাপ কত হবে। দেখো এখানে হেঁটে 18 আছে, সাইকেলে 12, 30, কারে আছে 45, বাসে 75, ডিগ্রিতে বার করতে হবে। পাই চার্ট এইভাবে করে তোমরা জানো। এখানে মোট কতটা আছে দেখে নাও, 18, 12, 30, 30, 60, 100, 180, অর্থাৎ মোট এখানে যদি ছাত্র যারা হেঁটে, সাইকেলে, স্কুটার, কারে, বাসে যায় তারা হচ্ছে 180 জন। এই 180 জন মানে হচ্ছে এইখানকার পাই চার্টের হিসেবে 360 ডিগ্রি। তাহলে একজন মানে কত হবে, 180কে 360 দিয়ে ভাগ করো, 360কে 180 দিয়ে ভাগ করলে 2 ডিগ্রি, বোঝা গেছে। এইখানে টোটাল 180 জন আছে, এই 180 জনকে পাই চার্টের এই 360 ডিগ্রির মধ্যে বসাতে হবে। তাহলে 180-র ভ্যালু হচ্ছে 360, 1-এর ভ্যালু 2 ডিগ্রি। বলেছে সাইকেলে কতটা যাবে, সাইকেলে 12 আছে, 1-এর ভ্যালু যদি 2 ডিগ্রি হয় তাহলে 12-র ভ্যালু হবে 24 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।